ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ ২-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন জেলা মহিলা দলের বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে তিনি কতটা ভূমিকা রাখতে পারবেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনার এই আসনটিতে 15 জনের মতো মনোনয়ন প্রত্যাশা করছেন, আপনিও করছেন, কতটা নিজেকে যোগ্য মনে করছেন বলে মনে করেন? এখানে উপস্থিত নেতাকর্মীরা, সবাই মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম, সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। এখানে 15 জন হোক, সবাই তো নতুন অতিথি পাখি। আর আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, অনেক দিন ধরে আমি দায়িত্ব পালন করে আসছি। দ্বিতীয়ত, যত আন্দোলন সংগ্রাম 5ই আগস্টের আগে যত ধরনের আন্দোলন সংগ্রাম, এবং 19 সাল থেকে, আমি 19 সালের পর থেকে আমি মনোনয়ন প্রত্যাশা করছি চাঁপাই 44-2 আসন থেকে। এবং ইতিপূর্বেও আমি একটা পৌরসভা মেয়রের নির্বাচন করেছিলাম। এই ফ্যাসিস্টের আমলে এই নির্বাচনে আমার ঘোষণা করা হয়নি। আমাকে দলমত নির্বিশেষে বিপুল ভোটে বিজয়ী করার পরও ঘোষণা হয়নি। আর আমি দলের সাথে সবসময় সম্পৃক্ত আছি এবং দলের কাজকর্ম করছি। আমি আশা বলতে চাচ্ছেন অন্য অন্য যারা আছেন মনোনয়ন প্রত্যাশা করছেন, তার কি 5 তারিখে পরে এসেছে না 5 তারিখ আগে? না, 5 তারিখে আগে কেউ ছিলেন না। 5 তারিখের আগে একজনই ছিলেন, সাবেক এমপি আলহাজ আমিনুল ইসলাম। উনি আমার ভাসুর, আপনারা সবাই জানেন। উনি ছাড়া আগে কেউ ছিলেন না। 5 তারিখের পরে সবাই মনোনয়ন প্রত্যাশা করছে। আপনি কেন মনোনয়ন প্রত্যাশা করছেন? কি করেছেন সাধারণ মানুষের জন্য? জনসম্পৃক্ততা আছে কিনা আপনার? ইনশাআল্লাহ জনসম্পৃক্ততা অবশ্যই আছে, কারণ আমি সাধারণ মানুষের দুঃখে সুখে পাশে ছিলাম, বিপদে আপদে পাশে ছিলাম। এমন কোনো কাজ করার আমার দলের পক্ষ থেকে এবং একজন সমাজকর্মী হিসাবে এমন কোনো কাজ ছিল না যে আমি সেটা করি নাই। আমার প্রত্যেকটা দলের কর্মীদের, যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, যাদের যেভাবে কর্মীদের খোঁজ খবর নেওয়া দরকার, প্রত্যেকটা কর্মীদের সাথে আমার যোগাযোগ ছিল এবং যোগাযোগ ভবিষ্যতেও থাকবে। এবং দলের সাথেও থেকেছি, কাজ করেছি এবং সাধারণ মানুষের জন্য আমি কাজ করেছি। সেই বিষয়গুলো একটু যদি তুলে ধরতেন ছোট করে। জি, সাধারণ মানুষের জন্য সমাজকর্ম বলতে এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, এখানে আরও হয়তো মাদ্রাসা বানানো হয়েছে, রাস্তাঘাট হয়নি, সে রাস্তাঘাট উন্নয়নের জন্য আমি নিজস্ব অর্থায়নে কাজ করেছি। এখানে 300-400 জন স্টুডেন্ট আছে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করেছে, তাদের সার্বিক সহযোগিতা করেছি। এবং হুজুর যারা মাদ্রাসায় পড়াশোনা করে, অনেকগুলি মাদ্রাসা করা হয়েছে, সেই মাদ্রাসাগুলোতে আমার ডোনেশন আছে। এতিমখানায় আমার বাবা, উনিও এতিমখানার সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা। তারপর উনি দায়িত্ব পালন করেছেন, ওনার সাথে সাথে আমিও ভূমিকা রেখেছি। এবং সাধারণ মানুষের বিপদে আপদে আমি সারাক্ষণই থেকেছি, যেহেতু আমি ছোটোবেলা থেকে পলিটিক্স করি আর আমার বাবা একজন পলিটিশিয়ান, ওই পরিবারে আমার বেড়ে ওঠা, সেহেতু আমি ছোটোবেলা থেকে এই কার্যক্রমের সাথে জড়িত আছি। জনাব তারেক রহমান, তিনি যে বার্তা দিয়েছেন বা দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা বা বার্তাগুলো কি সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছেছেন কিনা, বা যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী আছে তাদের কাছে গিয়েছে কিনা? আমি প্রত্যেকটা বার্তায় তাদের কাছে গিয়েছি এবং ডোর টু ডোর গিয়েছি। আমি 2018 নির্বাচনে প্রধান 3 থানার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেছি। তখন তো জীবনের লাইফ কোনো রিস্ক অনেক ছিল, তারপরে আমি কোনো কিছু বাধা বিপত্তি অতিক্রম করে প্রত্যেকটা ডোর টু ডোর গিয়েছি, কাজ করেছি। এবং জনাব তারেক রহমানের 31 দফা নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি এবং 5 তারিখের আগে থেকেই কাজ করছি। এবং আপনারা হয়তো ফুটেজে দেখতে পাবেন, 5 তারিখের আগে 28 অক্টোবর এবং বিভিন্ন ঢাকার প্রোগ্রাম, রাজশাহী বিভাগীয় প্রোগ্রাম, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন এবং সিলেট বিভাগীয় প্রোগ্রাম, চিরং বিভাগীয় প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামে আমার অবদান আছে এবং আমি গিয়েছি, ওখানে থেকেছি এবং বিএনপির জন্য যা কিছু করণীয় দরকার এর জন্য আমি করেছি। জামাত এই আসনটিতে অংশ নেবে, তো সেক্ষেত্রে কতটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, কতটা চ্যালেঞ্জ হতে পারে নির্বাচনটি? না, আমি জামাতকে কোনো চ্যালেঞ্জের মধ্যে দেখতে চাই না, কারণ জামাতরা মধ্যখানে 17 বছর কোনো আন্দোলন সংগ্রামেও কোনো কিছুতে ভূমিকা ছিল না, 17 পয়সাও ওনাদের কোনো খরচ ছিল না। আমি যা কিছু করেছি আমার নিজস্ব অর্থায়নে করেছি। সেহেতু আমি এখানে জনগণ, আমার সাথে জনগণ আছে, জনসম্পৃক্ততা আছে। আর আমাদের এই 3 থানায় জামাতের খুব একটা বেশি কোনো অবদান নেই এবং আমি খুব একটা বেশি তাকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। শেষ প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে সংক্ষিপ্তভাবে উত্তর দিবেন। কি করতে চান, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে? আমি এখানে, আমাদের যেহেতু বরেন্দ্র অঞ্চল, আমাদের পানি লেয়ারটা অনেক নিচে, পানি নিয়ে কাজ করতে চাই, আন্তনগর রেল নিয়ে কাজ করতে চাই, আমাদের মা ও বোনেদের জন্য কর্মসংস্থান। এখানে আমাদের বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যে আদিবাসী আছে, আদিবাসী, সাঁওতাল আদিবাসী, তাদের তাদের বই, তাদের ভাষায় তারা লেখাপড়া করুক, এরকম চাই। এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এবং তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তরুণদেরকে নিয়ে কাজ করতে চাই, যুব সমাজদেরকে নিয়ে কাজ করতে চাই। এবং
এবং আরও যারা সিনিয়র পার্সন আছেন, সিনিয়র সিটিজেন আছেন, তাদেরকে নিয়েও তাদের যথেষ্ট সম্মান দিয়ে তাদের সাথেও আমি থাকতে চাই, কাজ করতে চাই। আর শিক্ষক, স্কুল, শিক্ষাক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার সেখানে, এবং শিক্ষকরা অনেক সময় ভাতা থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষকদের বেতন থেকে বঞ্চিত হচ্ছে, এগুলি নিয়ে কাজ করতে চাই। রাস্তাঘাটের যে 17 বছরে ফ্যাসিস্টের আমলে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি, ড্রেন, খাল ব্যবস্থা, সেগুলি উন্নয়ন করতে চাই। আর আমার এলাকায় আমের প্রচুর ফলন, আম, সেহেতু এই এলাকায় 3 থানার জনগণের জন্য আমি 3 থানায় 3টা কোল্ড স্টোরেজ করতে চাই, এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সাথে আপনার আধুনিক হসপিটাল ব্যবস্থা, যেটা আধুনিক চিকিৎসা হয় না। হসপিটাল তো অনেকগুলি আছে কিন্তু চিকিৎসা ব্যবস্থা হয় না, এবং এখানে ভালো ডক্টর থাকে না, সেই ডক্টর না থাকার কারণে আপনার অনেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। আমি এগুলি কাজ করতে চাই এবং জনগণের সাথে মত মিলিয়ে, মানে সর্বসাধারণের সাথে কথা বলে আমি এটা করতে চাই। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে চাঁপাইনবাবগঞ্জ 3 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।